পুলিশে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সীমিত করার প্রস্তাব নেই সংস্কার প্রতিবেদনে। পুরনো দাওয়াই দুর্নীতি রোধের সুপারিশ দুদক সংস্কার কমিশনের। চোরাচালানের নিরাপদ রুটে পরিণত হয়েছে সিলেট সীমান্ত। প্রতিদিনই জব্দ হচ্ছে চোরাই পণ্য। নিরাপত্তা জোরদারের পরামর্শ। ন্যাশনাল ডিক্লারেশন, এটার জন্য মিনিমাম কনসেনসাসটা খুব জরুরি। কার প্রাধান্যটা বেশি আসলো, কে হইলো, এটা দেখার কোনো বিষয় নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ঘোষণাপত্র দেওয়া হবে। নতুন করে আবার একটা প্রোক্লামেশন দিতে চান, তারা কি বলতে চান আসলে? জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক বাহাস। সংবিধানের মূলনীতি পরিবর্তনে আপত্তি। বিএনপি বামদের গণভোটের পক্ষে বিশেষজ্ঞ। ইন্টারিম গভর্নমেন্ট চাইলেও আসলে করতে পারবে, কিন্তু সেটা গণভোটের মাধ্যমেই হতে হবে। অন্তর্বর্তী সরকার চাইলে 6 মাসের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব। জনগণের সরকার গঠনে দ্রুত রোডম্যাপ চাইলেন বিএনপি নেতারা। ডলারের দাম বাজার ভিত্তিক করেছে বাংলাদেশ ব্যাংক। মিডরেট পদ্ধতিতে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে লেনদেন হচ্ছে ডলার। স্বস্তি বাজারে। এবং বিপিএল এ চিটাগং কিংসকে হারিয়ে রংপুর রাইডার্সের টানা 8ম জয়। সিলেটকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের 4-এ রাজশাহী। Rainbow Paints, the color of joy. দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। সঙ্গে আছি আমি লাইবা জান্নাত। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে জানাবো পুরো খবর। পুলিশ ও দুদক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে চলছে নানা বিশ্লেষণ। কেউ কেউ বলছেন গণদাবি থাকলেও পুলিশের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ ও প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সীমিত করার কোনো প্রস্তাব নেই পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদনে। বিশ্লেষকরা বলছেন পুরনো সরষেতেই দুর্নীতির ভূত তাড়ানোর চেষ্টায় দুদক সংস্কার সুপারিশ করেছে দুদক সংস্কার কমিশন। বিস্তারিত দেখুন মাসুদ আলাবনের প্রতিবেদনে। জনবান্ধব পুলিশ যেন কেতাবে আছে, বাস্তবে নেই। তাই রাজনীতির গলিপথে পুলিশ কখনো নিন্দিত, আবার কখনো নন্দিত। সরকার আসে, সরকার যায়। ক্ষমতাসীন হওয়ার হাওয়ায় ভাসে পুলিশও। রাজনৈতিক সভা সেমিনার ঠেকানো থেকে শুরু করে মামলা, আটক, গ্রেফতার, সমালোচনা পিছু ছাড়ে না বাহিনীর সদস্যদের। জুলাই বিপ্লবের পর নানা বিতর্কের সামনে আসে পুলিশের রাজনৈতিক হস্তক্ষেপ ইস্যু। কমিশনের দাবি, পুলিশ সংস্কারে সাধারণ মানুষের মত নেওয়া হয়েছিল। সমীক্ষায় অংশ নেয়া প্রায় ৭৯.৫% মানুষ এ বাহিনীকে রাজনৈতিক ব্যবহারের অবসান চান। কিন্তু প্রতিবেদনে নেই পুলিশের উপর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের সুপারিশ। সমালোচনা থাকলেও আর পুলিশের প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার নিয়ে নেই কোনো সুপারিশও। বর্তমানে তো কোনো নির্বাচিত সরকার নাই বা পার্লামেন্ট নাই, অতএব নির্বাচিত সরকারের জন্য ওয়েট করতে হবে। প্রাণঘাতী অস্ত্রকে মোকাবেলা করতে হলে তো প্রাণঘাতী অস্ত্র থাকা দরকার, কিন্তু এই প্রাণঘাতী অস্ত্র যত্রতত্র ব্যবহার হবে না। রাজনীতিবিদদের সদিচ্ছা থাকতে হবে, পুলিশ বাহিনী কর্মকর্তা কর্মচারী তাদের ওই মানসিকতা থাকতে হবে। কারো হয়ে কাজ করার জায়গা থেকে যদি নিজেদেরকে মুক্ত করতে না পারে, তাহলে যে সংস্কারের, পুলিশের ক্ষেত্রে যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সংস্কারটা আসলে আদতে মানুষের কল্যাণে কাজ হবে না। রাজনৈতিক প্রভাব বন্ধ নিশ্চিত না হলে কোনো সংস্কারে ভালো ফলাফল আনবে না বলে মত অপরাধ বিশ্লেষকদের। প্রধান উপদেষ্টার কাছে পুলিশ সংস্কার কমিশন যে প্রতিবেদন ও সুপারিশমালা জমা দিয়েছে, তাতে 15টি বিষয় বিশদভাবে বর্ণনা করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এর বেশিরভাগ বাস্তবায়ন করা গেলে জনবান্ধব করা যাবে পুলিশ বাহিনীকে, পাশাপাশি তাদের মান উন্নয়ন ও জবাবদিহিতায় আওতায় আনা যাবে। সুপারিশমালা জমা দিয়েছে দুদক সংস্কার কমিশনও। ব্যক্তিগত স্বার্থে সাংবিধানিক ও আইনগত ক্ষমতার অপব্যবহার ও ঘুষ লেনদেনকে অবৈধ ঘোষণা, কালো টাকা সাদা করার বৈধতা স্থায়ীভাবে বন্ধ করা সহ প্রায় অর্ধশত সুপারিশ করেছে দুদক সংস্কার কমিশন। তবে সাবেক এই দুদক মহাপরিচালক মনে করেন সংস্কার কমিশনের সুপারিশের বেশিরভাগই আছে দুদক আইনে। সান্নিত হওয়ার কিংবা খুব একটা আপনার উৎফুল্ল হওয়ার মতন কোনো কারণ আমি সেখানে মৌলিক কোনো সংস্কার নেই।
যেটি আছে সেটি ধরেন কসমেটিক সংস্কারের মতো। বিশেষজ্ঞরা বলছেন রাজনীতি ও আমলাতন্ত্রের ইতিবাচক পরিবর্তন না হলে বদলাবে না দুদক। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। চোরাকারবারিদের নিরাপদ রুটে পরিণত হয়েছে সিলেট অঞ্চলের সীমান্ত। প্রায় প্রতিদিনই সিলেটের কোনো না কোনো সীমান্তে জব্দ হচ্ছে কোটি টাকার চোরাচালান। সচেতন মহল বলছে, চোরাকারবারে অধিক মুনাফা হওয়ায় বিশাল বিশাল চালান জব্দের পরও এই পথ ছাড়ছে না সিন্ডিকেট। তবে সীমান্তরক্ষী বাহিনী বলছে, তৎপরতা বাড়ানোর ফলে চোরাচালান জব্দের পরিমাণ বেড়েছে। সিলেট সীমান্ত নিয়ে নাজাত আহমেদ পুরকায়স্থের 3 পর্বের প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব, আর ছবি তুলেছেন সেলিম হাসান। সিলেট বিভাগের 4টি জেলার সাথে রয়েছে প্রতিবেশী দেশ ভারতের সীমান্ত। এসব সীমান্তে রয়েছে দুর্গম এলাকাও। এর সুযোগ নিয়ে এসব সীমান্ত দাপিয়ে বেড়াচ্ছে চোরাকারবারিরা। পরিণত হয়েছে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে পণ্য আনার নিরাপদ রুটও। এসব পণ্যের মধ্যে রয়েছে চিনি, পেঁয়াজ, রসুন, মশলা, শাড়ি, কাপড় থেকে শুরু করে সব ধরনের ফল। সীমান্তরক্ষী বাহিনী বিজিবির দাবি, গত 1 বছরে সিলেটের বিভিন্ন সীমান্তে প্রায় 250 কোটি টাকার চোরাই পণ্য জব্দ করে তারা। সচেতন মহল বলছে, মাঝে মাঝে চোরাকারবারিরা ধরা পড়লেও আইনের ফাঁক ফোকরে মুক্ত হয়ে আবারও তারা জড়াচ্ছে চোরাকারবারে। ফলে ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে মূল হোতারা। আইনের নিশ্চয় অনেক ফাঁক ফোকর আছে, যে ফাঁক ফোকর দিয়ে এরা এই যে 5-7 দিনের মধ্যে যে নিয়ে আসে। আবার এই ফাঁক ফোকর গুলাকে যত সময় বন্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত এটা ইয়ে হবে না। আসল যারা ওদের পেছনে যারা আছে খুবই শক্তিশালী যে ওদেরকে আমরা যদি গ্রেপ্তার করতে পারি এবং ওদেরকে আইনের আওতায় যদি নিয়ে আসতে পারি, আমার মনে হয় যে ওইটা নিশ্চিতভাবে এটা বন্ধ করা সম্ভব। অভিযোগ আছে, সীমান্তে বসবাস করা মানুষের দরিদ্রতার সুযোগ নিয়ে একটি চক্র এসব কাজ করাচ্ছে। তাই চোরাচালান বন্ধে সীমান্তে মানুষের বিকল্প কর্মসংস্থানের পাশাপাশি নিরাপত্তা জোরদারের পরামর্শ সচেতন মহলের। আমরা যদি এটা বন্ধ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এখানে দ্রব্যমূল্য দাম কমাইতে হবে এবং পাশাপাশি আমাদের নিরাপত্তা বৃদ্ধি করতে হবে। এরা তো দরিদ্র লোক, তো তাদের পেটের প্রয়োজনে তারা এইসব লিখছে। অতএব এগুলো আপনারা যদি আগে আমরা বন্ধ করতে পারি তাহলে তো ওরা এখানে যদি বড় কর্মসংস্থান পায়, আমাদের সস্তা যদি সেগুলো তাহলে তো সেগুলো মিক্স দিতে যাবে না। এদিকে নানা তৎপরতার কথা জানিয়ে নিজেদের সীমাবদ্ধতার কথা জানিয়েছে বিজিবি। আমাদের পেট্রোলগুলো যখন ধরতে যায় তখন দেখা যাচ্ছে যে এই মালামালগুলো রেখে তারা বিভিন্ন পথে পালায় চলে যায়, পানিতে ঝাঁপ দেয় বা জঙ্গলে ইয়ে করে দেয়। আমরা অনেক সময় পার্সেল করে তাদেরকে ধরি, আর অনেক সময় দেখা যায় তারা এলাকার অ্যাডভান্টেজ নিয়ে তারা চলে যাচ্ছে। বিরাতে বিভিন্ন সময় যে আমরা অপারেশনগুলো করি, এই অপারেশনের কারণে দেখা যায় যে আমাদের পেট্রোলে জনবল থাকে 6 জন 8 জন, কিন্তু চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে দেখা যায় 50 থেকে 100 জন আমাদেরকে আক্রমণ করতে চায়। চোরাচালান বন্ধে বাংলাদেশের সাথে ভারতকেও এগিয়ে আসতে হবে, এমনটাই মত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্টিম কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে বাহাস থাকলেও ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরাতে চায় না রাজনৈতিক দলগুলো। জামায়াত ও বাম দলগুলো বলছে, সবার মতামতের ভিত্তিতে হতে হবে জুলাই ঘোষণাপত্র। নাগরিক কমিটির নেতারা বলছেন, দেরিতে হলেও নতুন বাংলাদেশের স্বীকৃতির জন্য সরকারকে অবশ্যই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। মাজহারুল ইসলামের রিপোর্ট। 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশে সরকারকে আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। ঘোষণাপত্র প্রকাশে ঐক্যমত্যে পৌঁছাতে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য থাকলেও বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল প্রশ্ন তুলেছেন গণ অভ্যুত্থানের 5.5 মাস পরে ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা নিয়ে। আমরা প্রশ্ন করেছি যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের আসলে এই 5.5 মাস পরে কোনো প্রয়োজন ছিল কিনা।
জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন ৫ আগস্টের পরপরই ঘোষণাপত্র দেওয়া উচিত ছিল। ৫.৫ মাস পরে এসে এটাকে কেন্দ্র করে ঐক্যে যেন ফাটল সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। একটা ন্যাশনাল ডিক্লারেশন, এটার জন্য মিনিমাম কনসেনসাসটা খুব জরুরি। সেজন্য আমরা এই ডিক্লারেশনের বিপক্ষে নই। আমরা বলেছিলাম আলাপ আলোচনা করে সকলের ঐকমত্যের ভিত্তিতেই এটা করতে পারলে এর বৈধতা, কার্যকারিতা, টেকসইয়ের বিষয়টা অনেক বেশি মজবুত থাকবে। অন্য রাজনৈতিক দলগুলোর নেতারা বলেছেন ঘোষণাপত্রে সব শ্রেণী পেশার মানুষকে অন্তর্ভুক্ত না করতে পারলে মূল উদ্দেশ্য ব্যর্থ হবে। গুম, খুন, হত্যা, সন্ত্রাস, তারপরে অনেকগুলো ঘটনা, এটার আমি দেখি যে খসড়াতে এটার উপযুক্ত স্বীকৃতি বা এটার যে গুরুত্ব দিয়ে উল্লেখ করা দরকার সেটা আমি ওখানে লক্ষ্য করিনি। এরকম আরও বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো মনে হয় যে আলাপ আলোচনা করে যদি এটা করা যায় আমি মনে করি ভালো। জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে আন্দোলনে নিহত আহতদের অবদানের স্বীকৃতির পাশাপাশি নতুন বাংলাদেশের প্রেক্ষাপট তৈরি হবে। সময় নিয়ে হলেও সরকারকে অবশ্যই ঘোষণাপত্র দিতে হবে। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরি হয়েছে বলেও মনে করেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। ঘোষণাপত্র বাংলাদেশের জন্য অবিসম্ভাবী, এটার ক্ষেত্রে আমরা নন কম্প্রোমাইজিং। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ঘোষণাপত্র দেওয়া হবেই। যদি এখন যে পরিস্থিতি আছে, এখন যে আলোচনার টেবিলটা আছে, সেটাকে বিনষ্ট না করার আহ্বান থাকবে আমাদের পক্ষ থেকে। তবে রাজনৈতিক দলগুলোর বার্তা হচ্ছে জুলাই ঘোষণাপত্রকে কেন্দ্র করে কোনোভাবেই যেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল তৈরি না হয়। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তনে আপত্তি থাকলেও সংস্কারের ক্ষেত্রে একমত বিএনপি ও সমমনা বাম দলগুলো। তাদের দাবি স্পর্শকাতর বিষয়গুলো সংস্কারের দায়িত্ব দিতে হবে নির্বাচিত সরকারের হাতে। সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলছেন, সরকার চাইলে গণভোট এবং নির্বাহী ক্ষমতার মাধ্যমে সুপারিশমালা বাস্তবায়ন করতে পারবেন। মাজহারুল ইসলামের আরেকটি রিপোর্ট। গুলি আর হামলায় রাজপথে হার মানেনি জেনারেশন জেনজির নতুন বাংলাদেশ। ৩৬ জুলাই বিপ্লবের সফলতা বিশ্বের বুকে বাংলাদেশকে দিয়েছে নতুন পরিচয়। আবু সাইদ মুগ্ধদের রক্তে রঞ্জিত বাংলাদেশে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র মেরামতে সংবিধান, নির্বাচন কমিশন সহ ৬টি সংস্কার কমিশন গঠন করেন। পরবর্তীতে গণমাধ্যম সহ আরও কয়েকটি কমিশন গঠন করা হয়। প্রায় ৩.৫ মাস পর ৪টি সংস্কার কমিশন তাদের সুপারিশমালা জমা দেয়। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রচলন, ২বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনয়ন সহ একাধিক সুপারিশমালা জমা দিয়েছে। সব পক্ষের সাথে আলোচনা করে সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নিলে রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে। দেশের মানুষ ভোটাধিকার এবং গণতন্ত্রের জন্য দীর্ঘ ১৬ বছর যে লড়াই করে আসছিল তার প্রতিফলন ঘটবে, এমনটাই মনে করেন রাজনীতিবিদরা। কমবে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার। অবশ্যই এটা একটা ভালো ইনিশিয়েটিভ। দলীয়করণের ঊর্ধ্বে যদি আমরা আসতে পারি, দুর্নীতিটা যদি আমরা বন্ধ করতে পারি, আইনের শাসনটা যদি আমরা আনতে পারি, তাহলে দেবে যে অনেক সমস্যার সমাধান হয়ে আসছে। একটা গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। ভবিষ্যতে রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, পার্লামেন্ট, এটা তাদের জন্য একটা রেফারেন্স হিসাবেও এই প্রস্তাবনাগুলো এগুলো কাজ করবে। তবে সংবিধানের মূলনীতি পরিবর্তন সহ স্পর্শকাতর কিছু বিষয়ে সবার মতামতের প্রতিফলন থাকা দরকার বলে মত রাজনীতিবিদদের। তারা বলছেন, রাজনৈতিক দলগুলোর মতামত উপেক্ষা করে চাপিয়ে দিলে ফলাফল হবে হিতে বিপরীত। সংবিধানের মৌলিক কিছু ভিত্তি ৪ মূলনীতি ছিল, তো সেগুলো অধিকাংশ রাজনৈতিক দল, জনগণের গুরুত্বপূর্ণ অংশীজনরা, মানে একটা বিশাল অংশটাই তারা এসব ব্যাপারে তারা একমত হবেন না। আলটিমেটলি তো রাষ্ট্র পরিচালনা করবে রাজনীতিবিদরা, কাজে সবগুলো সমন্বিত একটা রূপ থাকতে হবে। সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া মনে করেন, সংবিধান ছাড়া বাকি ৩ সংস্কার কমিশনের সুপারিশ, নির্বাহী আদেশ এবং রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। তবে সংবিধান সংস্কারের দরকার হবে গণভোটের। বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের বিভিন্ন কর্মকাণ্ডের যে আইনগত বৈধতা সেগুলো আমরা বোঝার চেষ্টা করছি। ডক্ট্রিন অফ নেসেসিটি অনুযায়ী হচ্ছে, এগুলো ইন্টারিম গভর্নমেন্ট চাইলেও আসলে করতে পারবে, কিন্তু সেটা গণভোটের মাধ্যমেই হতে হবে। এদিকে সংস্কার কমিশনের সুপারিশ কিভাবে বাস্তবায়িত হবে তা নিয়ে ফেব্রুয়ারি থেকে সব পক্ষের সাথে আলোচনার ঘোষণা দিয়ে রেখেছে সরকার। প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া ৪ সংস্কার কমিশনের সুপারিশমালা সহ সরকার গঠিত সব কমিশনের মাধ্যমে
বিপ্লব পরবর্তী বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে এমন প্রত্যাশাই সবার। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সরকার আন্তরিক হলে 6 মাসের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। আর জনগণের সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির আরেক নেতা জয়নুল আবেদিন ফারুক। শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন। দীর্ঘদিনের নির্বাচন শেষে দেশে ফেরা ফ্লোরিডা বিএনপির সভাপতি ইমরানুল হক চাকলাদারকে সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান স্থায়ী কমিটির সদস্য মঈন খান। শ্রদ্ধা জানানোর শেষে তিনি বলেন, কাগজে সংস্কার নয়, অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। 6 মাস ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে, তাহলে মোট 12 মাস সময় হচ্ছে। 3 মাসের মধ্যে 90 দিনের ভিতরে যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হয়ে থাকে, যে নির্বাচনটি ছিল বাংলাদেশের 53 বছরের ইতিহাসে সম্ভবত সর্বশ্রেষ্ঠ নির্বাচন, তাহলে আজকে কেন আগামী 6 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব হবে না? এদিকে দ্রুত নির্বাচনে রোডম্যাপ ঘোষণার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজন করা হয় নাগরিক সমাবেশের। এতে অংশ নেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক। বলেন, জনগণের সরকার ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ অন্যান্য জনদুর্ভোগ শেষ হবে না। দেশের চলমান অস্থিরতা নিরসনে অবিলম্বে নির্বাচনের দাবি জানান তিনি। অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। সংস্কার চলবে, নির্বাচনের দিন তারিখও চলবে, নির্বাচনের প্রস্তুতি চলবে। অনেক কথাই শুনি, সেই কথাগুলোর উত্তর সময় মতো দেওয়া হবে। সংস্কারের নামে অন্তর্বর্তী সরকারের অযথা সময় নষ্ট করা উচিত হবে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। 40 টাকা চাল কিনতে পারবে, সেই সংস্কার আমার দরকার। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। লন্ডনে বেগম খালেদা জিয়া চিকিৎসা নিতে যাওয়ার পর প্রথমবারের মতো সাংবাদিকদের সামনে কথা বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন। মায়ের কথা যখন বললেন, স্বাভাবিক দেশবাসীর কাছে তো একটাই বলবো, উনি দেশ নেত্রী, কাজেই দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য। অবশেষে ক্রলিং পেগ পদ্ধতি থেকে বেরিয়ে ডলারের দাম বাজার ভিত্তিক করেছে বাংলাদেশ ব্যাংক। ওয়েটেড এভারেজ বা মিড রেট পদ্ধতিতে ডলারের দাম দৈনিক নির্ধারণ হচ্ছে 2 বার। এই মধ্যবর্তী দর ধরেই ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে বিক্রি হচ্ছে বৈদেশিক মুদ্রা। সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই পদ্ধতি স্বস্তি ফিরিয়েছে বৈদেশিক মুদ্রার বাজারে। বিস্তারিত দেখুন ওয়ালিদ সাকিবের প্রতিবেদনে। বৈদেশিক মুদ্রার বাজার নিয়ন্ত্রণে গেল কয়েক মাস ধরেই একের পর এক উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। পরিবর্তিত পরিস্থিতিতে বাদ দেয়া হয়েছে ক্রলিং পেগ পদ্ধতিও। রপ্তানি রেমিটেন্স বাড়িয়ে চেষ্টা করা হয় আর্থিক ভারসাম্য ঠিক রাখার। যদিও ডিসেম্বরের শেষ দিকে কোনো কারণ ছাড়াই আবারও অস্থির হয়ে ওঠে এই মুদ্রার বাজার। এমন অবস্থায় ডলারের দামের প্রবণতা বুঝতে নতুন পদ্ধতি চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই পদ্ধতিতে $1,00,000 উপরে কেনাবেচার ওয়েটেড এভারেজ বা মিড রেটই হবে প্রতিদিনের দর, যা প্রকাশ করা হচ্ছে দিনে 2 বার। নতুন এই পদ্ধতি বাজারে স্থিতিশীলতা ফেরাতে সহায়ক হচ্ছে বলে মনে করছেন ব্যাংকাররা। ইরেসপেক্টিভ অফ দ্য সাইজ, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্য সেম রেট ফর দ্য এক্সপোর্টার্স, এবং যদি সেই দিন আবার যদি ইম্পোর্টারের ক্ষেত্রেও ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্য সেম রেট। তো এটা নিয়ে কথাবার্তা হয়েছে, বাট যেটা সেন্ট্রাল ব্যাংকের ভাষণ হচ্ছে যে ডলার ইজ এ ডলার। যেটা করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, আমরা কিন্তু এর কিন্তু একটা ইমপ্যাক্ট কিন্তু দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই কিন্তু ডলারের মার্কেট কিন্তু অনেকটা কিন্তু স্থিতিশীল হয়ে আসছে, এবং আমি মনে করি যে আগামী অল্প দিনের মধ্যেই টোটালি এটা একটা ভালো পরিস্থিতি দেশে। নতুন পদ্ধতিতে ডলারের দর নির্ধারণ শুরু হয়েছে গেল 12 জানুয়ারি, আর সবশেষ কর্মদিবস 16 জানুয়ারি সকালের দর ছিল 121 টাকা 95 পয়সা। বিকেলে প্রতি ডলার লেনদেন হয় 121 টাকা 88 পয়সায়। এই দর আমলে রেখে বাণিজ্যিক ব্যাংকগুলো কেনাবেচা করলেও খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হচ্ছে 4 টাকা বেশিতে। নিয়ন্ত্রক সংস্থা বলছে, ডলার মূল্য নিয়ে অনিয়মের অভিযোগ উঠলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বাজার মনিটরিং করার জন্য আমাদের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্টে অলরেডি একটা সেল আছে, তারা কন্টিনিউয়াস একটা অবজারভেশনে রাখবে যাতে কেউ একটা অ্যাবনর্মাল রেট নিতে না পারে। এদিকে বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে সর্বোচ্চ 123 টাকায় রেমিটেন্সের ডলার কিনতে বলেছে বাংলাদেশ ব্যাংক। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা।
দর্শক, চলছে মাঘ মাস। উত্তরের জনপদে বয়ে যাচ্ছে কনকনে শীতল হাওয়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। আরো জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সরকার হায়দার। হায়দার, শুভ সকাল আপনাকে। পঞ্চগড়ের আজকের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস একটু জানাবেন, আর কেমন দেখছেন সকালের পরিস্থিতি? লাইভা, আপনাকেও শুভ সকাল। পঞ্চগড়ে আজকে তাপমাত্রা একটু বেড়েছে, 13.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়েছে। কিন্তু আমরা যেটা দেখছি যে ঘন কুয়াশায় কিন্তু আচ্ছাদিত হয়ে আছে সবকিছু, এবং এই কুয়াশা আসলে কতক্ষণ থাকবে সেটি কিন্তু বলা যাচ্ছে না। এবং আবহাওয়া অফিস আমাদেরকে বলতেছে যেহেতু এটা মাঘ মাস, সুতরাং শীতের যে দাপট সেটা কিন্তু কমবে না। কুয়াশা কিন্তু মানুষকে অস্বস্তিতে ফেলেছে এবং সাধারণ মানুষ কিন্তু এখনো ঘর থেকে বের হচ্ছেন না। এবং আকাশে কিন্তু আমরা আবহাওয়া অফিস যেটা বলেছে যে আকাশে কিন্তু মেঘের ঘন ঘটাও রয়েছে, এবং সেই কারণে কিন্তু শীতের যে তীব্রতাটা সেটা কিন্তু এখনো কমেনি। বিশেষ করে সন্ধ্যা থেকে কিন্তু শীতের যে তীব্রতাটা আগে বিরাজ করছিল সেটি কিন্তু অব্যাহত রয়েছে, এবং সাধারণ খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এখনো বিপাকে রয়েছেন। তারা কিন্তু সময় মতো কাজে যেতে পারছেন না, এবং তাদের আয় রোজগার কিন্তু কমেছে। সাধারণ মানুষকে কিন্তু একটি নয় বরং 2-3টি কাপড় পরে কিন্তু শীত নিবারণ করতে হচ্ছে, এবং সাধারণ মানুষের যে শীতজনিত যে রোগ সেটি কিন্তু আগে সূর্য ওঠার কারণে এবং রোদের কারণে কিন্তু অনেকটা কমে গিয়েছিল। কিন্তু এখন যদি রোদের দেখা না মেলে বা সূর্যের দেখা না মেলে তাহলে কিন্তু আগের পরিস্থিতি আসতে পারে, এমনটি জানাচ্ছেন আমাদেরকে চিকিৎসকরা বলছেন যে এই সময় শিশু এবং বয়স্কদের একটু সতর্ক অবস্থায় থাকতে হবে, এবং তাদেরকে কিন্তু গরম কাপড় এবং গরম পানি ব্যবহার করতে হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। লাইভে আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। আমাদের লালমনিরহাটের প্রতিনিধি রবিউল হাসান অপেক্ষা করছেন লালমনিরহাটের শীতের খবর জানাতে। আমরা যাচ্ছি লালমনিরহাটে। রবিউল হাসান। ধন্যবাদ হায়দার। আপনি যেমনটি পঞ্চগড়ের খবর জানাচ্ছেন তেমনই কিন্তু লালমনিরহাটে কিন্তু আজকেও কুয়াশা আচ্ছন্ন আছে গোটা লালমনিরহাট জেলা। গতকাল কিন্তু লালমনিরহাট জেলাবাসী সূর্যের মুখ দেখা মেলেনি, এবং সারাদিন কিন্তু কনকনে ঠান্ডা হিমেল বাতাস কিন্তু বয়ে গেছে লালমনিরহাটের উপর দিয়ে। কিন্তু আজকে লালমনিরহাট জেলার সর্বনিম্ন তাপমাত্রা 12.6 ডিগ্রি সেলসিয়াস বলে আবহাওয়া অফিস আমাদের এই তথ্য জানিয়েছে। আজকে কিন্তু লালমনিরহাট জেলা পুরো এলাকা জুড়ে কুয়াশা আচ্ছন্ন রয়েছে এবং কুয়াশা ঢাকা রয়েছে গোটা এলাকা। একটু যদি ক্যামেরার চোখে দেখাই আপনাদের যে এখানে কিন্তু এবং যানবাহনগুলো কিন্তু মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে, এবং পাশাপাশি খেটে খাওয়া মানুষ এবং যারা দিনমজুর শ্রেণী রয়েছেন তারা কিন্তু অনেক বিপদে রয়েছেন। এবং এদিকে হাসপাতালগুলোতে কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রবিউল এবং হায়দার, ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, সংবাদে নিচ্ছে একটি বিরতির সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। মা করছি রান্না, খেলাধুলা আর না। চল গিয়ে দেখি মা রাঁধছে কি। ও নুডলস, হ্যাঁ কোকোলা নুডলস। তৈরি নিমিষে ঝটপট সহজে, ঝামেলা নেই কোনো, খেতে মজাদার। কোকোলা নুডলস, কোকোলা নুডলস। বৌমা বেসিন ভরা সিল্কি ও মজবুত চুল, নতুন প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু। দর্শক, স্বাগত আবারও নিউজ 24 সংবাদে। পর্যটকদের আনাগোনায় মুখরিত নেত্রকোনার দুর্গাপুরের সম্ভাবনাময় বিজয়পুর সাদামাটি ঘেরা পাহাড়ি অঞ্চল।
তবে সেই তুলনায় থাকা খাওয়ার সুব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পর্যটকরা। যদিও পর্যটন শিল্প বিকাশে নানান পরিকল্পনার কথা জানিয়েছে জেলা প্রশাসন। সোহান আহমেদ কাকুনের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সোমেশ্বরী নদীর স্বচ্ছ পানি, চীনামাটির পাহাড়, নেত্রকোনার এক অপার সৌন্দর্য। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এবছর রেকর্ড সংখ্যক পর্যটক এই অঞ্চলে আসছেন। প্রতিদিন সকাল থেকে দিনভর বিজয়পুরের চীনামাটির পাহাড় ও ভেতরের নীল জলরাশি উপভোগ করছেন দর্শনার্থীরা। আসার পরে আমার ভালো লাগছে, অনেক অভিজ্ঞতা হয়েছে। এই সাদা মাটির যে পাহাড়টা, এই পাহাড়টা আমি দেখছি। সাদামাটি ছাড়াও দুর্গাপুরের পাহাড়ি এলাকায় টঙ্কনেত্রী, রাশিমণি হাজং, ক্যাথলিক গির্জা সহ অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে। তবে পর্যাপ্ত বিশ্রামাগার ও মানসম্মত খাবারের ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়তে হয় পর্যটকদের। বিশেষ সমস্যা হলে আপনি রিসোর্স থাকলে আরো ভালো হইতো, কারণ বিভিন্ন জায়গায় মানুষ থেকে আসে, থাকতে পারে না, বিভিন্ন হয়রানি শিকারিতে হয়। অনেক সুন্দর, ভালো, অনেক উঁচু উঁচু পাহাড়, অনেক পর্যটক আসছে। তবে একটা দুঃখের বিষয় হচ্ছে যে এখানে কোনো থাকার খাওয়ার ভালো একটা ব্যবস্থা নেই। এদিকে পর্যটন শিল্প বিকাশে নানা পরিকল্পনার কথা জানিয়েছে জেলা প্রশাসন। সরকারের তরফ থেকে পর্যটন শিল্প বিকাশের জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করার জন্য পরিকল্পনা রয়েছে। যেমন আপনার অনেক দূর দূরান্ত থেকে যখন মানুষ যাবে তাদের জন্য রিফ্রেশমেন্টের ব্যবস্থা, তাদের জন্য ভালো হোটেল, মোটেল, রেস্তোরাঁর ব্যবস্থা করা গেলে এই জায়গাগুলোকে পর্যটন শিল্পের উপযোগী করে তৈরি করা সম্ভব এবং সরকারের সেটি কিন্তু পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সঠিক পরিকল্পনা ও সরকারি বেসরকারি বিনিয়োগে দুর্গাপুর হতে পারে দেশের অন্যতম পর্যটন এলাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। কেঁচো দিয়ে জৈব সার তৈরি করে সাড়া ফেলেছেন রাজবাড়ীর গোয়ালন্দের এক নারী উদ্যোক্তা। এতে তার সংসারে এসেছে সচ্ছলতা, পেয়েছেন সেরা কৃষি উদ্যোক্তার পুরস্কারও। জাসমা খাতুন নামের ওই উদ্যোক্তার দেখা দেখি এখন অনেক নারী এগিয়ে এসেছেন কেঁচো সার উৎপাদনে। কৃষি অফিস থেকে দেয়া হচ্ছে পরামর্শ সহ নানান উপকরণ। রাজবাড়ী থেকে মিঠুন গোস্বামীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাজবাড়ীর গোয়ালন্দের নবু ওসিমউদ্দিন পাড়ার বাসিন্দা গৃহবধূ জাসমা খাতুন বান্ধবীর খামার দেখে উদ্বুদ্ধ হয়ে 2022 সালে মাত্র 3 কেজি কেঁচো দিয়ে জৈব সার বা ভার্মি কম্পোস্ট সার তৈরি শুরু করেন। প্রথম দিকে মাসে 10 থেকে 12 কেজি জৈব সার উৎপাদন হলেও এখন প্রতি মাসে 30 থেকে 40 মণ জৈব সার প্রস্তুত করছেন তিনি। পেয়েছেন সেরা নারী উদ্যোক্তার পুরস্কার। 2টা গরুর গোবর আমি প্রথমে 2-3 মাস স্টকে রেখে তারপরে শুরু করি। তো ওখান থেকে আমার গোবর থেকেই শুরু, বস্তাবন্দি অবস্থায় রেখে দিই 1-1.5 মাস। তারপর হাউজে ঢেলে গ্যাস মুক্ত করে তারপর আমি কলা গাছ কেঁচো দিয়ে আমার সার তৈরি করি। আগে আমার কেঁচো কম ছিল বিধায় অনেক দেরি হয়েছে, তো এখন আমার প্রতি মাসে 30 থেকে 40 মণ সার আমি রেডি করি, তো 15 থেকে 20 টাকা কেজি বিক্রি করি। জৈব সার মাটিকে তাজা করে, এর কোনো ক্ষতিকর দিক নেই, আর দামেও বেশ সস্তা, তাই কৃষকেরও পছন্দ এই সার। এখন আমি সব ক্ষেত্রে এই সার দিতেছি, সবজি ক্ষেত্রে আমি বেশি করে এখন পেঁয়াজ রসুনেও এই সারটা দিতেছি। তাতে ওই রাসায়নিক সারের চেয়ে এই সারটা অনেক উন্নত। আমি 5-7 বার নিয়ে খেতে দিয়েছি, অনেক ফসল ভালো হয়েছে। ওর সাথে কথাবার্তা বলে যদি আমার এখানে আমার বাড়ি খামার আছে, গরুর খামার আছে, একটা প্রজেক্ট করতে চাইতেছি আমি। প্রয়োজনীয় পরামর্শ সহ খামার বৃদ্ধির জন্য সরকারিভাবে সহযোগিতা করে যাচ্ছে কৃষি অফিস। সে যে বাস্তবায়নটা করেছে সেটা দেখলাম খুবই চমৎকার। আমাদের কৃষি অফিসে যত রকমের ভার্মি কম্পোস্ট সার লাগে ওনার কাছ থেকে আমরা সাপ্লাই পেয়ে থাকি। সরকারিভাবে আর্থিক সহযোগিতা পেলে বৃহৎ পরিসরে খামারটি পরিচালনা করতে চান তিনি, সৃষ্টি করতে চান আরও কর্মসংস্থানের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। দর্শক, সংবাদে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরবো আরও খবর নিয়ে। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই।
দর্শক স্বাগত আবারও নিউজ 24 সংবাদে। এবারে জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। শুক্রবার ছুটির দিনেও জমে ওঠে বাণিজ্য মেলা। ভিড়ে টইটুম্বুর বাণিজ্য মেলা প্রাঙ্গণ। কেনাকাটার মাঝেও কিছু মানুষের নজর কাটছে খাবারের স্টল। পরিবার নিয়ে তাই বিভিন্ন খাবারের স্টলে ভিড় করছেন মানুষ। খাবারের তালিকার চাহিদার শীর্ষে রয়েছে তেহারি, কাচ্চি, ফুচকা, নুডলস এবং কফি। সাপ্তাহিক ছুটির দিন বাণিজ্য মেলা প্রাঙ্গণে যেদিকে চোখ যায় সেদিকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মানুষ শুধু কেনাকাটায় নয়, মনোযোগ দিচ্ছেন খাবারেও। প্রতি বছরই বাণিজ্য মেলার পণ্য ছাড়াও ভিন্ন চমক থাকে খাবার স্টলগুলোতেও। বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দর্শনার্থীদের সকালের নাস্তার প্রতি আগ্রহ না থাকলেও দুপুরের খাবারের সময় ভিড় জমান স্টলগুলোতে। চাহিদায় থাকে তেহারি, কাচ্চি, মোরগ পোলাও, শিক কাবাব। সারাদিন কেনাকাটা করছি, তো এখন দুপুর হয়ে গেছে, আমরা কাচ্চি খাচ্ছি। আমার মনে হয়েছে আমার কাছে দামটা তুলনামূলকভাবে বেশি, খানার দাম বিশেষ করে। বিরিয়ানির দাম বলতে গেলে এখানে 315 করে, বাট বাইরে এরকম 200-র মধ্যে অনেক ভালো বিরিয়ানি পেয়ে যাচ্ছি, বাট এখানে অনেক বেশি প্রাইস। বিকেলে যেন ফুচকার বিকল্প নেই, সাথে রয়েছে আইসক্রিম, নুডলস। এদিকে শীতের দিন হওয়ায় মেলায় কফির চাহিদাও ব্যাপক। মেলায় এসেছি, আমি ভ্যানিলা আইসক্রিম কিনেছি। প্রতি বছরই বিতর্কের শীর্ষে থাকে বাণিজ্য মেলার খাবারের দাম, এবারও ব্যতিক্রম নয়। তবে বিতর্ক থাকলেও ক্রেতাদের চাহিদা রয়েছে বিভিন্ন ধরনের খাবার, কিন্তু কর্তৃপক্ষের মনোযোগ নেই খাবারের মান এবং দামে। বাণিজ্য মেলা থেকে ফারজানা রিয়া, নিউজ 24, পূর্বাচল। হাতের নাগালেই তিস্তা প্রকল্পের পানি। খরা থেকে মুক্তি পেতে যাচ্ছেন নীলফামারীর চাষিরা। পানি উন্নয়ন বোর্ড বলছে গত বছরের তুলনায় এবার সেচ সুবিধা বৃদ্ধি পাবে 10,000 হেক্টর জমিতে। আর প্রকল্প বাস্তবায়ন হলে সুবিধা বাড়ানো হবে 1,04,000 হেক্টর জমিতে। সাশ্রয় হবে কয়েকশো কোটি টাকা। নীলফামারী থেকে আব্দুর রশিদ শাহর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পানিতে টইটুম্বুর তিস্তা সেচ প্রকল্পের প্রধান খাল। চলতি বড় মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত করতে প্রধান খাল সহ ছোট বড় সব খালে সংস্কার ও পুনঃখনন প্রকল্পের আওতায় দেয়া হয়েছে ভূ-উপরস্থ পানি। এই পানি দিয়ে চাষ হবে তিস্তার কমান্ডো এরিয়ার নীলফামারী, ডালিয়া ও সৈয়দপুর জেলার 55,000 হেক্টর জমি। প্রতি একর জমিতে 480 টাকা খরচ করলেই পুরো মৌসুম জুড়ে পানি পাবেন চাষিরা। মৌসুমের শুরুতেই পানি পাওয়ায় খুশি তারা। কেনেলা পানি ছাড়ছে, এই পানি দিয়ে আমরা আবাদ করতেছি। এই পানিতে শুধু সার পানি কম লাগে, ধানও খুব ভালো হয়। অল্প সেচে জমিলার পানি হয়, অনেক লাভ। তিস্তার পানিটা সবসময় ডবল, পানিটা আমরা কোনো 1 সপ্তাহ বা 10 দিনই থাকে। এইটা আমার সুবিধা, সবসময় পানিটা পাই। পানি উন্নয়ন বোর্ড বলছে গত বছরের তুলনায় এবার সেচ সুবিধা বৃদ্ধি পাবে 10,000 হেক্টর জমিতে। আর এ থেকে বাড়তি ফসল উৎপাদন হবে 26,000 মেট্রিক টন ধান। সব মিলিয়ে আমাদের 766 কিলোমিটার সেচ খাল রয়েছে, যেগুলো কিন্তু গ্রাউন্ড ওয়াটার রিচার্জে ব্যাপক ভূমিকা রাখে। তো সব মিলিয়ে এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে সরকারের এবং কৃষকদের ব্যাপক সুবিধা হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। কৃষকের উৎপাদন খরচ সেটি অনেকাংশে কমে আসে, এবং এটি যেহেতু আমরা সম্পূর্ণ প্রাকৃতিক পানি, এখানে ডিজেলের তেমন কোনো ব্যবহার নেই, যার ফলে আমরা হিসাব করে দেখেছি 14 বড় মৌসুমে আমাদের প্রায় 10 কোটি টাকার ডিজেল সাশ্রয় হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে প্রকল্প বাস্তবায়ন হলে সেচ সুবিধা মিলবে 1,04,000 হেক্টর জমিতে। ফলে জ্বালানি ও সার সাশ্রয় হবে 17 কোটি টাকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজায় দীর্ঘ 15 মাস রক্তক্ষয়ের পর অবশেষে কার্যকর হতে যাচ্ছে যুদ্ধবিরতি চুক্তি। আজ শুক্রবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা এই চুক্তি অনুমোদন করেছে। আগামী রোববার থেকে যুদ্ধবিরতি শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হেরজগ। এখন পূর্ণ মন্ত্রিসভা অনুমোদন দিলে রোববার থেকে যুদ্ধবিরতি শুরু হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন তিনি। তবে চুক্তিটি ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ নিয়ে আসবে বলেও উল্লেখ করেছেন তিনি। সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরবো খেলার খবর নিয়ে।
নুডলস খান নাই তাহলে তো নুডলসই খান নাই। স্বাগত আবারও নিউজ 24 সংবাদে। এবারে জানাবো খেলার সংবাদ। বিপিএল এর দুরন্ত গতিতে ছুটে চলেছে রংপুর রাইডার্স। স্বাগতিক চিটাগং কিংসকে 33 রানে হারিয়ে টানা 8ম জয় তুলে নিয়েছে তারা। প্রতিপক্ষ যে দলই হোক, অপ্রতিরোধ্য সোহানের রংপুর। রংপুরের স্লোগান জয়ের লড়াই। বিপিএল এর চলতি আসরে সে লড়াইটা চালিয়ে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে দলটি। টানা 8 জয়ে সবার উপরে উত্তরের দলটি। এখন পর্যন্ত আসরে একমাত্র অপরাজিত সোহান শেখ মাহিদিরা। সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে তৌফিক খান তুষার ফিরে যান দ্রুত। সাইফ হাসানও ধারাবাহিকতা রক্ষা করতে ব্যর্থ। সঙ্গীর বিদায়ের পর স্টিভেন টেইলর সাজঘরে, তার ব্যাট থেকে আসে 39। ইফতেখারও আশা জাগাতে পারলেন না। অন্যদের আসা যাওয়ার মাঝেও এদিনও উজ্জ্বল খুশদিল। রংপুরের দিল খুশ করে খেললেন 28 বলে 59 রানের ইনিংস। সেখানে 7-6 ও 2-4 সাজানো তার ইনিংস, আর তাতেই তারা তোলে 7 উইকেটে 164 রান। জবাবে উত্তরের দলটি 28 বোলিংয়ে শুরু থেকে চাপে চট্টলার দলটি। ওসমান খানের উইকেট দিয়ে শুরু। দলীয় 50 রানের মধ্যেই প্যাভিলিয়নে পারভেজ ইমন ও অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তারপর শামীম পাটোয়ারি একাই লড়াই চালিয়ে যান, কিন্তু আস্কিং রানেদের সাথে পেরে ওঠেননি। শেষ পর্যন্ত 8 উইকেটে 131 রানে থামে চিটাগাংয়ের ইনিংস। শামীম খেললেন 38 রানের ইনিংস। আকিব জাভেদ নেন 4 উইকেট, আর 2টি করে পকেটে পড়েন খুশদিল। শুভদেবনাথ, নিউজ 24। বিপিএল এ পেমেন্ট ইস্যুতে ক্ষুব্ধ দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা, কিন্তু মাঠে তার প্রভাব পড়তে দেননি বিজয় তাসকিনরা। সিলেট স্ট্রাইকার্সকে 65 রানে হারিয়ে আসরের 3য় জয় তুলে নিয়েছে উত্তরের দলটি। রাজশাহীর দেয়া 185 রানের টার্গেটে খেলতে নেমে চায়ের নগরীর দলটির ইনিংস থামে 119 রানে। কদিন আগেই দেশের ক্রিকেট ছিল বেশ সরগরম। টাকা না পেয়ে দুর্বার রাজশাহীর ঐচ্ছিক অনুশীলন বাতিল করেছিলেন ক্রিকেটাররা। অবস্থা বেগতিক দেখে ক্রিকেটারদের পারিশ্রমিক দেয় ম্যানেজমেন্ট। টাকা হাতে পাওয়ার পরের ম্যাচেই জ্বলে উঠল দুর্বার রাজশাহী। সিলেট স্ট্রাইকার্সকে 65 রানে হারিয়েছে পদ্মাপাড়ের দলটি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ঝোড়ো শুরু পায় রাজশাহী। 3 ওভারেই স্কোরবোর্ডে 29 রান। এরপরই ছন্দপতন। 14 বলে 19 রান করে ফেরেন ওপেনার হারিস। আরেক ওপেনার জিশান আলম আউট হন 20 রান করে। পরে অধিনায়ক বিজয়ের 22 বলে 32 রানের ঝোড়ো ইনিংস। 27 বলে রাজশাহীর ইনিংসের সর্বোচ্চ 41 রান করেন রায়ান বার্ল। শেষমেশ 184 রানে থামে রাজশাহীর ইনিংস। 15 বলে 14 রান করে অপরাজিত থাকেন আকবর আলী। সিলেটের হয়ে 3 উইকেট শিকার করেন রুয়েল মিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই আউট স্টার্লিং। দলীয় 13 রানে সানজামুল ইসলামের বলে বোল্ড হন রনি তালুকদার। 2 ওপেনারের ব্যর্থতার পর মিডল অর্ডারে লড়াই করেন জাকির ও জর্জ। জাকির 28 বলে 39 আর জর্জ 22 বলে করেন 20 রান। শেষ দিকে জাকির আলীর 31 রানের ঝোড়ো ইনিংসে পরাজয়ের ব্যবধানই শুধু কমিয়েছে। সিলেটের সানজামুল 25 রানে নেন 3 উইকেট। 2টি করে উইকেট নিয়েছেন তাসকিন, মৃত্যুঞ্জয় ও আফগানিস্তানের আফতাব। 7 ম্যাচে 3 জয়ে পয়েন্ট টেবিলের 4 নম্বরে এখন রাজশাহী। সমান ম্যাচে 5 হারে তালিকার 6-এ সিলেট স্ট্রাইকার্স। আল মাহমুদ ফাহিম, নিউজ 24। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশকে বিদায় জানিয়ে সহকারী কোচের পদ ছাড়লেন নিক পোথাস। পারিবারিক কারণ দেখিয়ে চাকরি ছেড়েছেন এই প্রোটিয়া। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি নিজেই। মাস পেরোলেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু। শান্তকে অধিনায়ক করে বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। ট্রফি ঘিরে শিগগিরই শুরু হবে অনুশীলন। এর আগেই জাতীয় দলের দায়িত্ব ছাড়লেন নিক পোথাস। 2023 সালের এপ্রিলে নিয়োগ পাওয়া এই কোচের চুক্তির মেয়াদ ছিল আগামী বছরের মার্চ পর্যন্ত। দক্ষিণ আফ্রিকার এই সাবেক ব্যাটসম্যান পদত্যাগের পেছনে দেখিয়েছেন পারিবারিক কারণ।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস এই তথ্য নিশ্চিত করেছেন। 50 বছর বয়সী পোথাস বাংলাদেশ দলের সঙ্গে সর্বশেষ কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। ডিসেম্বরে সফরটি শেষ হওয়ার পরই বিসিবিকে পোথাস তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন বলেও জানান নাফিস। দায়িত্ব ছাড়লেও বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা জানিয়েছেন পোথাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, বাংলাদেশ ক্রিকেটের সামনে অসাধারণ একটা বছর অপেক্ষা করছে। দলের সকলের জন্য শুভকামনা, তোমাদের মিস করব। আল মাহমুদ ফাহিম, নিউজ 24। লম্বা সময়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব দিলে তা গ্রহণের জন্য প্রস্তুত মিকি আর্থার, যদিও এই বিষয়ে কারোর সাথে কথা হয়নি তার। এদিকে এত বছরেও টাইগাররা ধারাবাহিক হয়ে উঠতে না পারার কারণ হিসেবে দেখছেন ম্যাচের অবস্থা অনুযায়ী খেলতে না পারাকে। সিলেট থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন শুভ দেবনাথ। বাংলাদেশ ক্রিকেট দলের কোচের পদ পরিবর্তন যেন মিউজিক্যাল চেয়ার। কখনো নিজের ইচ্ছাই, আবার কখনো বোর্ডের চাওয়াতেই দায়িত্ব ছাড়তে হয়েছে সাবেক কোচদের। দীর্ঘমেয়াদে কখনোই কাউকে দায়িত্বে রাখতে পারেনি বিসিবি, আর এসব কারণে হ্যাভিওয়েট কোচরাও আসতে চায় না বাংলার মাটিতে। তবে বোর্ড চাইলে আর দীর্ঘমেয়াদে দায়িত্ব দিলে বাংলাদেশে কাজ করার ইচ্ছা রয়েছে মিকি। এর আগে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার কোচের দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। আমার সাথে কারোর কথা হয়নি কখনোই বাংলাদেশের কোচিং এর বিষয়ে। তবে বিসিবি চাইলে আর দীর্ঘমেয়াদী দায়িত্ব দিলে আমি নিতে প্রস্তুত, যদিও আমি ইংল্যান্ডে একটি দলের সাথে কাজ করছি। বাংলাদেশ ক্রিকেটে বেশ পুরনো রোগ ধারাবাহিকতার অভাব, কারণটা আবিষ্কার করলেন এই হ্যাভিওয়েট কোচ। বাংলাদেশের অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে, তবে তাদের ম্যাচের অবস্থা অনুযায়ী খেলতে হবে। গেম প্ল্যানিং এ এদেশের ক্রিকেটাররা বেশ পিছিয়ে, সেখানে কাজ করার প্রয়োজন রয়েছে। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে পাকিস্তান ও আরব আমিরাতে। 2016 থেকে 2019 সাল পর্যন্ত পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব সফলতার সঙ্গে সামলিয়েছেন মিকি আর্থার, যে কারণে সেই কন্ডিশন সম্পর্কে ভালো জানা এই কোচের। চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু আইসিসি ইভেন্ট, স্পোর্টিং উইকেটে হবে, তবে সাধারণত পাকিস্তানে পেসারদের আধিক্য থাকে। বাংলাদেশ দলেও এখন পেস ইউনিট বেশ শক্তিশালী। তাসকিন, নাহিদ রানারা ম্যাচের গতিপথ পরিবর্তন করে দিতে পারে। রংপুরের কোচের দায়িত্ব সামলাচ্ছেন দারুণভাবে। তবে এবারে আসরে বিশেষ করে রংপুর অধিনায়ক সোহানের ক্যাপ্টেন্সি দেখে মুগ্ধ এই প্রোটিয়া কোচ। How did you see Sohan captaincy? He's been fantastic. I rate him highly. I think he's a really good captain. শুভ দেবনাথ, নিউজ 24, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিব আল হাসানকে রাখতে পারতেন নির্বাচকরা। দর্শক, এমনটাই বলছেন বাংলাদেশ টাইগার্সের কোচ সোহেল ইসলাম। বিপিএলেও সাকিবের অভাব দেখছেন তিনি। এছাড়া তামিম ইকবালের আচরণকে ভালোভাবে দেখছেন না এই কোচ। আর বিপিএলে লেগ স্পিনার রিশাদের বোলিংয়ে মুগ্ধ তিনি। বিপিএল নিয়ে উত্তেজনা কম নয়, কিন্তু সেই সঙ্গে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। মাঠের পারফরমেন্স আর খেলোয়াড়দের আচরণ সব মিলিয়ে দর্শকদের প্রত্যাশা আরো উঁচুতে। বিপিএল কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি কোথাও নেই সাকিব আল হাসান। তবে সাকিব যেখানে খেলেন সেই লিগের ভ্যালু বেড়ে যায় বহুগুণ। তার অভাবে বিপিএল এর এই আসরে যেন একটা শূন্যতা দেখছেন বিসিবির কোচ সোহেল ইসলাম। সাকিব যখন একটা টুর্নামেন্ট খেলে, ওই টুর্নামেন্টের ভ্যালু কিন্তু বেড়ে যায় নর্মালি। তো ডেফিনেটলি তো ওই ভ্যালু তো অনেক কমেই যাবে, এবং নো ডাউট সাকিব বাংলাদেশের সবচেয়ে ভালো প্লেয়ার। স্পিন বোলিংয়ে এবারের আসরে আলো ছড়াচ্ছেন কেবল রিশাদ হোসেন। তার বাইরে অন্য স্পিনারদের পারফরমেন্স নিয়ে হতাশ বিসিবির এই কোচ। আমি বলবো যে আর স্পিনার সব অন অ্যান অ্যাভারেজ বল করতেছে। ব্যাটসম্যান মারতে গেলে আউট করলাম, এটা একরকম বোলিং, আর ব্যাটসম্যানরা আটকায় রেখে আউট করে দিলাম, সেটা আর এক ধরনের। আমার কাছে মনে হয় যে স্পিনারদের আরো কাজ করার জায়গা আছে। এদিকে মাঠের খেলায় আচরণগত বিষয় নিয়েও চলছে আলোচনা। তামিম ইকবালের ঘটনাকে ঘিরে সমালোচনা তুঙ্গে। এটা কোনোভাবেই কাম্য না যে মাঠের মধ্যে এরকম হওয়া, কিন্তু এ ব্যাপারে আসলে মাঠের মধ্যে আরো ডিসেন্ট থাকা উচিত আমাদের সবার। সোহেল ইসলামের মতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল হিসেবে খেলতে পারলে ভালো করবে বাংলাদেশ, এবং আমরা যদি দলগতভাবে ভালো খেলতে পারি, দলগতভাবে খেলতে পারি অ্যাজ এ ইউনিট, তাহলে এটা আমার কাছে মনে হয় যে আমরা ভালো কিছুই করব। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।
দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।